ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। তাই ভারতের সম্পর্কে আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর আমি যেহেতু একজন সনাতনী, আমার তীর্থস্থান ভারত, কারণ আমরা যখন মারা যাব। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ৬৪ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এই গাইবান্ধায় আমাদের ইস্যু, এই গাইবান্ধা থেকে শুরু হবে, গোটা বাংলাদেশে রামের বিগ্রহ হবে, গোটা বাংলাদেশে রামের মন্দির হবে, সেখানে আমাদের সাধনার সফলতা আসবে। এই দেশে দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, রামের পূজা হবে, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন হবে। এটাই আজকের এই শাহবাগ চত্বরে আমার কথা। আমরা ভারতের দালাল নই, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এই মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে না হলে শেষ হয়ে যাবে একটি রাষ্ট্র, ধ্বংস হয়ে যাবে জঙ্গি গোষ্ঠী, ধীরে ধীরে শেষ করে দেবে একটি রাষ্ট্রকে। আমাদের এখনই সময় এই জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে এক হতে হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা সকলে মিলে যদি এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুদ্ধভাবে দাঁড়াতে পারি, তাহলে জঙ্গিবাদ এই রাষ্ট্র থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। আসুন আমরা স্লোগান তুলি, প্রতিবাদ করি এবং জঙ্গিবাদকে প্রতিহত করি। আপনাদের এত ভয় জয় শ্রীরাম স্লোগানে? এই বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে হিন্দুদের জায়গা জমি। কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে। আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। কেন? আমি তো ভারত থেকে এই দেশে ভেসে আসি নাই, তাহলে কথায় কথায় ভারতের সাথে কেন তুলনা দেওয়া হবে? ভারতে যদি মুসলিম অত্যাচার করে থাকে আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কোনো দেশে এই সংখ্যালঘুর উপর অত্যাচার করা এটা একদম উচিত না। তোমরা ভারতকে মারো, ধরো, ভারতকে কাটো। ভারত আমাদের দিকে আগালে চীন এবং পাকিস্তান আগাবে, এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে। পারেন না ভাই, কত ধানে কত চাল পারবেন? বহুত চেষ্টা করছেন তো। আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না, আমরা ডোকালাম নিয়ে নেব। আপনার সাথে যাবো কেন? কিন্তু চায়নার সাথে যাবো, বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাবো, আপনার সাথে যাবো কেন? সো আপনার নিজের দেশ আগে ঠিক করেন, তারপর আমাদেরকে এক করতে। তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, উই আর রেডি টু ফাইট। কোনো নীল ডাউন ডিপ্লোমেসি আমার দেশে চলবে না। সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। যারা মনে করতো বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা পালিয়ে দিল্লি থেকে লুকিয়েছে। হাইকমিশনার সে কি বলে? সে বাংলাদেশ ভারতকে মানে অখণ্ড ভারত বানাতে চায়। এটা স্বাধীনতাকে আমি বাঙালি কেন মেনে নিবে? আমি আসলে আজকে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলবো না, তারপরেও বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা নিরাপত্তার সাথে ছিলাম, আমরা ভালো ছিলাম। ওই যুগটা ছিল আমাদের কাছে স্বর্ণের যুগ। জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো সরকার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতি সহ জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছে। আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো? এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতের ওই 7 সিস্টার সুস্থ থাকবে না, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, আমার দেশের প্রধানমন্ত্রী যিনি জবান ছুটাতে পারছেন না, সেই নতুন সরকারকে বলতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি চালিয়ে আওয়ামী লীগ দিল্লিতে পালিয়েছে। আপনারা সাবধান হন, না হলে আপনাদেরও শিলং এবং লন্ডনে পালাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে এবং তথ্যবহুল আলোচনা হতে চলছে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। এই মহিলাটাকে আপনারা দেখেছেন, ইতিমধ্যে সে বেশ ভাইরাল হয়েছে, কিছু কথাবার্তা বলেছে। এর মধ্যে অন্যতম কয়েকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। বন্ধুরা যারা দেখছেন খুব কেয়ারফুলি কথাগুলি শুনবেন, কারণ একটা অন্যরকম ষড়যন্ত্র, ভয়াল ষড়যন্ত্রের সম্মুখীন হতে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত এইসব বিষয় নিয়ে কোনো সচেতনতা বোধ আমি লক্ষ্য করছি না। আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে আমি কথা বলছি, একজন শুধুমাত্র নাগরিক হিসেবে।
আপনারা যারা দেখছেন দল মত নির্বিশেষে কথাগুলোকে শুনবার চেষ্টা করুন। তিনি বলেছেন যে যারা বলবে জুলাই তাদেরকে দেয়া হবে গণধোলাই। বলতে পারেন তিনি, যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, যে কোনো রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, সকল নাগরিকের এটা অধিকার রয়েছে। কিন্তু জানেন, তিনি যখন বলেছেন যে বাংলাদেশের ভিতরে আরেকটা রাষ্ট্র তৈরি করে তিনি যে ধর্মের তিনি একজন ব্যক্তি, সেসব ধর্মের জন্য তিনি বা সেই ধর্মের জন্য তিনি আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চান, এটি সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। আর রাষ্ট্রদ্রোহিতার যারা করে তাদের সর্বোচ্চ শাস্তি আপনারা একটু জেনে নেবেন। আমি বলতে চাই না, তিনি যেহেতু একজন আইনজীবী, যতটুকু শুনেছি, এই মহিলাকে আমি কখনোই দেখিনি, চিনি না, তিনি একজন আইনজীবী, যতটুকু আমি আইন অঙ্গনে খবর নিয়েছি, যে তিনি খুবই খুবই একদম ডাউন লেভেলের একজন আইনজীবী। তিনি আইন অঙ্গনে বা আদালত অঙ্গনে, আদালত প্রাঙ্গণে তার তেমন কোনো ধরনের সম্মানীয় অবস্থান নেই। আমাদের সনাতনী ধর্মের অনেক সিনিয়র আইনজীবী রয়েছে, অনেক সম্মানিত আইনজীবী রয়েছে, কিন্তু তিনি কোনো ধরনের স্তরে সম্মানের স্তরে আছে বলে আমি শুনিনি। গতকাল থেকে আমি বিষয়গুলি জেনেছি, আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তবে একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, যে হঠাৎ করে তিনি এবং তারা অনেকেই মিলে কেন হঠাৎ করে বাংলাদেশে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যতটুকু জানি যে তাদের প্রতি বর্তমান সরকার জনাব তারেক রহমান এই পর্যন্ত ধর্মীয় আলোকে কোনো গোষ্ঠীকে তিনি ইঙ্গিত করেননি। এই পর্যন্ত জনাব ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, তারা অলরেডি ঘোষণা দিয়েছে এরকম যে যারা নন মুসলিম আমাদের দেশে, নন মুসলিম হিসেবে আমাদের দেশে নাগরিক হিসেবে আছে, তাদের প্রতি কোনো ধরনের খারাপ আচরণ সহ্য করা হবে না। তাদেরকেই বলা হচ্ছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। হিন্দুরা কিন্তু টার্গেট করছে কাদেরকে? জামায়াত ইসলাম। অথচ জামায়াত ইসলাম সবচেয়ে সবার আগে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গেছে, যায়, এরকম অনেক উদাহরণ তৈরি করেছে। একরকম বাংলাদেশে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বিভিন্ন, তাদেরকে কে কতটা প্রোটেকশন দিতে পারে, এই 5 তারিখের পর আমরা রীতিমতো কম্পিটিশন দেখেছি যে তাদেরকে কে দলের মধ্যে ভিড়াতে পারে, তাদেরকে কে কতটা রক্ষা করতে পারে, তাদের প্রতি কে কতটা ভালোবাসা দেখাতে পারে, এই ধরনের রীতিমতো প্রতিযোগিতা চলছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই সনাতনী বলেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, তারা আমাদের এই ভালোবাসার বিষয়টাকে দুর্বলতা ভেবে নিচ্ছেন। তারা একরকম রাজনৈতিক একটা অবস্থা তৈরি করবার জন্য, একটা সিন ক্রিয়েট করবার জন্য পরিকল্পিতভাবে তারা মাঠে নামার চেষ্টা করছেন। আমার বন্ধু বান্ধব আছে, খুব কলিজার বন্ধু বান্ধব আছে হিন্দু সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায়ের, কখনোই এই যে আমি যে অঞ্চলে আছি একটা টু শব্দ আমরা কখনো শুনিনি। একসাথে সবাই আড্ডা, রাজনীতি, আঞ্চলিক যে আপনার সামাজিক বন্ধন, সামাজিক আচার অনুষ্ঠান সবকিছুর মধ্যে চলতে দেখছি। কিন্তু এই যে গোষ্ঠীটা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে, এদের লক্ষ্য কি, এদের উদ্দেশ্য কি, আমাদের দেশের গোয়েন্দাদের আরো বেশি সক্রিয়ভাবে বের করতে হবে। আমি লক্ষ্য করেছি ভারতে যখনই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে চ্যুত করা হলো, তারপরেই সেখানকার মুসলিমদের উপরে একদম অতর্কিতভাবে সেখানকার মুসলিমদের ঘর বাড়ি মসজিদ সব ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। বাংলাদেশে একটা টু শব্দ কেউ করেনি। বাংলাদেশের মানুষ মুসলিম সম্প্রদায় 95% মুসলিম সম্প্রদায়ের দেশ হলেও পার্শ্ববর্তী একটি এলাকায় মুসলিম নির্যাতনের চিত্র দেখার পরেও কিন্তু কেউ টু শব্দটা করেনি। আমরা ভেবেছি সেই দেশের বিষয়, সে দেশে থাকবে, সার্বভৌমত্ব আমরা সম্মান করতে চাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, সেটা কি করছে আমাদের দেশের? আপনারা মাথায় রাখবেন, আমি কিন্তু কোনোভাবেই বলবো না আপনারা এইসব এই কোথাকার কোন কি চৈতালি বা এই জাতীয় কারো কথা শুনে আপনারা কেউই উদ্বিগ্ন হবেন না। এই জাতীয় কিছু মানুষ আছে যারা শুধু ব্যবহৃত হয়, তারা নিজেরাও জানে না তারা কেন ব্যবহৃত হচ্ছে। এদের এই টাইপের মানুষগুলিকে একসার সময় টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিকভাবে ব্যবহার করার পর, সামাজিক বিভিন্ন উদ্দেশ্যমূলক কাজে ব্যবহার করার পর এদেরকে টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া হয়। এরা নিজেরও টের পায় না, এরা নিজেরও বোঝে না। দুঃখজনক।
5 তারিখের পর বাংলাদেশে একটা পরিবর্তন আনবার জন্য সবাই কাজ করেছে, হিন্দুরাও যথেষ্ট কাজ করেছে। হিন্দুদের কোনো ধরনের ধর্ম, বর্ণ, রাজনৈতিক আদর্শ, বিশ্বাস নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এই পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন এই যে আগে অবৈধভাবে এবং ধর্মীয় পরিচয়ে বিভিন্ন ধরনের লোভনীয় অনেক মানে স্বার্থ হাসিল করবার মতো যে সুযোগ হারিয়েছে, এরা কি বসে থাকবে? কোনোদিনও বসে থাকবে না। কিন্তু এদের সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশে এখন কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্যের জন্যই কিন্তু শেখ হাসিনাকে একদম পুরোপুরি ইতিহাসের সর্বোচ্চ নিকৃষ্টভাবে পতন হতে হয়েছে, পতিত হতে হয়েছে, তার পতন ঘটাতে মানুষ বাধ্য হয়েছে। এমন ধরনের বৈষম্য যে এই অমুকের কারণে অমুক এই ধর্ম বা অমুকের এই এই কারণে তাকে আমরা বেশি প্রায়োরিটি দিব এবং আমাদের স্বার্থ উদ্ধারের জন্য, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের রাজনৈতিক স্বার্থের জন্য আমরা ব্যবহার করবার জন্য অমুক সম্প্রদায়কে আমরা ব্যবহার করব, এই ধরনের বৈষম্যমূলক রাজনৈতিক অ্যাক্টিভিটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনারা বাংলাদেশের মানুষকে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখার চেষ্টা করবেন, কাউকেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ এই হিসেবে দেখার চেষ্টা করবেন না। কাউকে প্রায়োরিটি দিয়ে কাউকে মাথায় উঠিয়ে আবার আছাড় মারবেন না। যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে সবাইকে, ইনক্লুডিং আওয়ামী লীগকে বলবো, আর বহির্বিশ্বের স্বার্থের কাছে নিজেদের আদর্শকে বিকিয়ে দিয়ে আর এমন কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত যারা ভালো কাজ করেছে, আওয়ামী লীগের যারা ভালো কাজ করতে চায়, তাদেরকে মানুষ এখনো পর্যন্ত সমাজে পাশাপাশি বসিয়ে সামাজিক সকল কিছু করছে। যারা অপরাধী তারা চলে গেছে আর তারা আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আপনারা অবশ্যই আমরা সবাই এদেশের নাগরিক, এই সমাজের নাগরিক, আমরা আজ হোক কাল হোক, অবশ্যই আপনারা যারা ভালো কাজ করবার জন্য আপনারা ইচ্ছা পোষণ করেন, আপনাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করবে, যদি আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারেন যে আপনাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, সেগুলিকে আপনারা যে সমাধান করে আবারও আপনারা জনগণের কাছে আসেন। ডেফিনেটলি আপনার এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, ঠিক সমানভাবে আমরা এই দেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে সামনে এগিয়ে নিতে হবে। আমি বিদেশি ষড়যন্ত্রের পায়ে যেন কেউ পা না দেই, বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে যেন আমরা কেউ পা না দেই। প্লিজ এই বিষয়গুলিকে আমরা খুব হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সামান্য কিছু টাকার জন্য রাস্তায় ব্যানার নিয়ে নেমে যাওয়া, কোনো সামান্য একটা ভ্রান্ত পরিকল্পনার কথা শুনে, স্বপ্ন দেখিয়ে কিছু কিছু মানুষকে রাস্তায় নামিয়ে যারা ষড়যন্ত্রকারী, তারা আড়ালে থেকে যে একটা দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করা হচ্ছে, এটির পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি শেষ কথা বলতে চাই, যারা রাস্তায় নামছেন যে আমাদেরকে এটা করতে দিতে হবে, ওটা করতে দিতে হবে, আপনাদের মাথায় রাখবেন এই দেশেও কিন্তু বেশিরভাগ মুসলিমের দেশ। সবাই একরকম মানসিকতা রাখে না, সবাই একরকম মানসিকতা রাখে না। সার্বভৌমত্বের জন্য এই দেশের মানুষ কতটা আত্মত্যাগী সেটা আপনারা 5ই আগস্ট 2024 বুঝে গেছেন। আপনাদেরকে বলতে চাই, ভারতের পার্শ্ববর্তী দেশে কিন্তু মুসলিমদের উপর যেভাবে নির্যাতন করা হয়, সামান্য গরুর মাংসের টুকরার জন্য যেভাবে মানুষকে হত্যা করা হয়, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমাদের এই দেশে এই ধরনের কোনো কিছু করতে দেয়া হবে না। আমরা চাই না এই দেশের মেজরিটি মুসলিমরা কোনো কারণে আপনাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গির অবস্থা তৈরি হোক। আমরা কোনোভাবেই চাই না, বিশ্বাস করুন, কসম, আমরা কোনোভাবেই চাই না আপনারা এমন পরিস্থিতি তৈরি করবেন না। আমরা চাই পাশাপাশি থাকতে। এটা স্পষ্ট মেসেজ আমাদের সকল মুসলিম ভাইরা ঠিক একইভাবে আপনারা যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুধুমাত্র রাজনৈতিক কারণ ছাড়া এমন ধরনের কথা বলতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যে চলাফেরা বলেন, তার যে স্বপ্ন, তার যে চিন্তা ভাবনা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। যখনই বুঝতেছেন যে তিনি ভালোভাবে দেশটাকে পরিচালনা করবার জন্য একটা গুড স্টার্টিং করেছে, তখনই আপনাদের মাথায় হয়ে গেছে, হায় হায়, এত ভালোভাবে দেশ চললে তো আমরা তো আর অন্য কোনো অরাজকতা তৈরি করতে পারবো না। তখনই আপনারা এই ধর্মীয় কার্ড সামনে আনবার চেষ্টা করছেন। যারা বাংলাদেশের আপনাদের ভাষায় ধর্ম রাজনীতি করে, তারাও আপনাদেরকে যেভাবে পাশে নিয়ে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, আপনারা ভাবছেন যে হায় হায়, আমাদের তো খুব সহসায় আমরা তো আর ক্রিম খেতে পারবো না, তাড়াতাড়ি করে আমরা এই অবস্থাতে একটা নতুন ইস্যু দাঁড় করিয়ে দেই। এগুলি মানুষ বুঝে। সাবধান,
এসব কারণে যদি বাংলাদেশে কোনো কিছু হয়, আপনারা কেউই রেহাই পাবেন না, কেউই রেহাই পাবেন না। মাথায় রাখবেন, আমাদের বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো কিছুর মোকাবেলা করতে প্রস্তুত। আরো অনেক কথা বলবো, তবে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই, এটা মাথায় রাখবেন। একজন মহিলা, হায় হায়, উনি কিভাবে এই কথাগুলা বললেন আমি জানি না। ওনাকে আমি আগেও দেখছি, উনি আওয়ামী লীগ করে। উনি বলতেছে যারা জুলাই জুলাই করে তাদেরকে গণধোলাই দিতে হবে। চিন্তা করছেন, তাদেরকে গণধোলাই দিতে চায়। জুলাই জুলাই বললে গণধুলাই হবে, জুলাই জুলাই বললে গণধুলাই হবে। আরো কি বলতেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শুনেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আর এ কিন্তু শুভেন্দুর মনে হয় আত্মীয় স্বজন। বলতেছে শুভেন্দু বাবু বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে, যার জন্য তার মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, শেখ হাসিনাকে নিয়ে আসবে শুভেন্দু বাবু। জমাতি শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। তারপর একটা ভয়াবহ, বেশি বাড়াবাড়ি করলে দেশ আলাদা কইরা ফালাবে, আলাদা একটা রাজ্য বানায় ফেলবে সনাতনী ধর্মের ভাই বোনদের জন্য। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। এখন দেখেন এদেরকে কেন মাঠে নামানো হইলো এই মুহূর্তে, ওই যে জ্বালা জ্বালা রে জ্বালা, কারণ ওই যে আমাদের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছে, যার জন্য এই অস্থিরতা। ভাই একটা কথা বলতেই হবে, আমরা অনেক সময় না বুঝা অনেক ভুল বক্তব্য দেই, ভুল ভাবি। হ্যাঁ ভাই, সন্দেহের থেকে এসব করি আমরা। আমরা কিন্তু এই সরকারকে মনে করতেছিলাম ভারতের সাথে বোঝাপড়া কইরা এই বাংলাদেশে আসছে, বোঝাপড়া কইরা আসছে। এটা কে ইঙ্গিত দিছিল? ওই আনন্দবাজার পত্রিকা। তারপর তো ভারতের মিডিয়া এটা ছড়ায়া গেল। এখন কিন্তু ভারতের মিডিয়া বলে আমাদেরকে কথা দিয়ে আসছিল। কি কথা? তাদের একটাই চাওয়া, বাংলাদেশে আওয়ামী লীগকে ঢুকাইতে হবে, পুনর্বাসন করতে হবে। এই ধরনের একটা কথা দিয়ে নাকি লন্ডন থেকে বাংলাদেশে আসছে আমাদের প্রধানমন্ত্রী। ওই কথাটা এখন রাখে নাই। দেখবেন এইটা নিয়ে না এই ভারতের মিডিয়া এখন বলতেছে বাংলাদেশ সরকার মুনাফেক, বেঈমান, কারণ কথা রাখে নাই। কি কথা রাখবে ভাই? কেন কথা রাখবে? ওই যে কয়েকদিন আগে বলল না যে আমার পিঠের হাড্ডিগুলা এখনো বাঁকা, হ্যাঁ মেরুদণ্ডের হাড্ডি এখনো বাঁকা, চিকিৎসা নিতে পারে নাই, যার জন্য ওই বাঁকা অবস্থায় জোড়া লেগে গেছে। এইটার যখন পেইন হয়, ওই পেইনটা কি চলে যাবে? আমি প্রতিশোধ নিলে। এই কথাটার অর্থ দুই রকম ভাই, হ্যাঁ দুই রকম। প্রথম আমরা কি বুঝছিলাম, হ্যাঁ উনি খুবই মহান, ক্ষমার চোখে দেখে, সবকিছু ক্ষমা করে দিতেছে, উনার উপরে যে জুলুম হয়েছে সেটাও ক্ষমা করে দিতেছে। কিন্তু আরেকটা অর্থ আছে, কিন্তু মনে করাইয়া দেওয়া আমার উপরে তোমরা জুলুম করছিলা, সেটা কি আমি ভুইলা গেছি? আর ওই যে প্রতিশোধ নিলে কি ব্যথা চলে যাবে, সেটাও বইলা দেওয়া। আমার ব্যথা হয়, এখনো ব্যথা হয়, ওই ব্যথার কথা মনে করাইয়া দেওয়া। হ্যাঁ মনে করাই দিছে। ভাই ব্রাদার, কেন মনে করাই দিবে না? আপনি কি কারণে আমার উপরে এই জুলুমটা করছেন? আমার যদি কোনো অন্যায় থাকে আমার জেলে দিয়া দেন, আমাকে হেলমেট পরায়া উপর থেকে, একতলার উপর থেকে নিচে ফালাইয়া দিবেন, আমার হাত উল্টা কইরা ঝুলাইয়া রাখবেন সারা দিন রাত। কারণ কি? আমাকে তো মৃত্যুর মুখে ঠেলা দিছিলেন, মারার জন্যই তো এই জুলুমটা করছিলেন। কিন্তু এই জুলুম যখন হয় তখন কি ওইখান থেকে জানতো না? পার্শ্ববর্তী দেশ জানতো না? কেন জানবে না? ওনারা তো এই ক্যান্টনমেন্টের আশেপাশেই থাকতো, ওনাদের বসবাস তো এই বাংলাদেশেই ছিল, ওনাদের তো মতামত ছিল, সম্মতি ছিল তো, হ্যাঁ দাদাদের সম্মতি ছিল, ওনাদের গোয়েন্দাদের সম্মতি ছিল, ওনাদের চোখের উপরই তো এই জুলুমটা করছে। এটা কি ভুলা যাওয়া যায়? আর সবচেয়ে বড় কথা, কোনো সন্তান তার মায়ের উপরের যে জুলুম হয়েছে সেটা ভুলতে পারে না, ক্ষমাও করতে পারে না। প্রতিশোধ তো নিতেই হবে। মাত্র 2.5 কোটি টাকার একটা মামলায় অন্ধকার কারাগারে আমার মাকে আপনারা দিন রাত 24 ঘন্টা ফেলে রাখছেন বিনা চিকিৎসায়, চিকিৎসা নিতে দেন নাই। শুধু কি এইটুকুই না, এই মহান সংসদে আপনারা দাঁড়ায়া আমার মার চরিত্র হনন করছেন। মনে আছে উকিল, ওই যে অপু উকিল কি কথাবার্তাগুলা বলছিল?
শেখ হাসিনা কি কথাবার্তাগুলো বলতো ওই সংসদে দাঁড়ায়া, সেটা কি আমি ভুলা যাইতে পারি? আমার মার চরিত্র হনন করবেন, আমি সন্তান হয়ে সেটা ভুলা যাবো? নিশ্চয়ই না। রক্ত মাংসের মানুষ তো ভাই, চিমটি দিলে আমরা যেমন ব্যথা পাই, প্রধানমন্ত্রীও ঠিক তেমনি ব্যথা পায়। ওনার ওই ব্যথাটা উনি ভুলে নাই, ভুলতে পারে না, যার জন্য ওই মিল বন্ধনটা হয় নাই। আমার দলের কর্মীদের উপরে যে জুলুম করা হয়েছে, এটাকে আমি লন্ডন থেকে দেখি নাই। লক্ষ লক্ষ মামলা, কেউ ঘরে ঘুমাইতে পারতো না, মার কাছে যাইতে পারতো না, বউর কাছে যাইতে পারতো না, মাঠে ঘাটে ঘুমাইতো, এক জেলার মানুষ আরেক জেলায় যায় লুকায় থাকতো। এটা কি শুধু আওয়ামী লীগই করছে? আওয়ামী লীগের সাথে আপনারা ছিলেন না? আপনাদের গোয়েন্দা বাহিনী ছিল না? সবই তো ছিল। এটাকে আমি ভুলতে পারি? ভুলতে পারি না, যার জন্য মিল বন্ধন হয় নাই। আর ওইখান থেকেই এই ষড়যন্ত্র চলতেছে, এই যে ষড়যন্ত্র এখন চলতেছে, এই যে গোবিন্দগঞ্জে এই শিব মূর্তি নিয়ে যে কথাবার্তাগুলো বর্তমানে চলতেছে, এই যে রাতের বেলা মশাল মিছিল বাইর করতেছে, ভাই ব্রাদার আপনাদেরকেই বলি, আপনারা বলেন তো কি এমন জুলুম করলো সনাতনী ভাই বোনদের উপরে? কার উপরে কে জুলুম করলো? এটাই তো খুঁজে পাইতেছি না। আমরা শুধু না ভাই, হিন্দু ভাই বোনেরাও কিন্তু এটা কারণ খুঁজে পাইতেছে না। এই চৈতালি বা অমুক তমুক কেন এই আক্রমণটা করতেছে? কেন ওনারা এই দেশের ভিতরে আরেকটা স্বাধীন দেশ চাচ্ছে? কি এমন জুলুম করলো ওনাদের উপর বলেন তো? কেউ বলতে পারবেন? হিন্দু ভাই বোনরাও বলতে পারতেছে না। বলতে না পারুক, কিন্তু আপনারা চুপ থাকবেন না। হ্যাঁ, আমি হিন্দু ভাই বোনদেরকে বলতেছি, আপনারা চুপ থাকবেন না, আপনারা মুখ খোলেন। এই চৈতালিরা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলে দিতেছে, মানুষকে যেভাবে উস্কানি দিতেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এদের উস্কানির কারণে যে কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটে যাইতে পারে তো দেশে। আপনারা যেভাবে উস্কানি দিতেছেন এটা তো বুঝতে পারতেছেন। যার জন্য হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো, আপনারাই মুখ খোলেন। লোহায় লোহা কাটে। অন্য কেউ যদি কিছু বলতে যায়, ওনাদেরকে শাসন করতে যায়, ওনাদের মুখ বন্ধ করতে যায়, তখন অন্যরকম একটা কালার দিবে, বলবে এই যে দেখো মুসলমানরা আমাদের উপরে জুলুম করতেছে। আর আপনারাই যদি ওদেরকে থামান, সত্যটা সামনে তুলে ধরেন, তাহলে ওদের মুখে টেপ লেগে যাবে, ওরা সামনে আসতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই ব্রাদার, পৃথিবীর সব কিছুর উন্নতি হচ্ছে, এই পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা এদের কোনো উন্নতি হচ্ছে না। এদের খেলাধুলা কিন্তু এখন সাধারণ মানুষ বুঝা যায়, সাধারণ জনগণ। ওই যে জনগণ, সাধারণ জনগণ। আপনারা যত রকমই চেষ্টা করেন না কেন, কোনো কাজ হবে না। জামাতে ইসলামকে খেপাইতে পারবেন না। এইসব জামাতে ইসলাম খায় না, এইসব রাজনীতি জামাতে ইসলাম বুঝে। পার্শ্ববর্তী দেশ থেকে যেগুলা খেলতেছে, এগুলা জামাতে ইসলাম, শিবির, এনসিপি বুঝে। আপনারা যেটা মনে করছেন খেপাই দিলে ওই যে পলাশ বাড়িতে যায় হামলা করবে, না না না, এরকম কোনো ঘটনা ঘটবে না ভাই। পলাশ বাড়ি নিয়ে একটা সোজা কথা বলতে চাই, ওর চারিপাশে, ওই মন্দিরের চারিপাশে একটা ক্যান্টনমেন্ট বানায় ফেলেন। হ্যাঁ, আমাদের ক্যান্টনমেন্টের দরকার আছে তো, ওই একটা ক্যান্টনমেন্ট বানায় ফেলেন, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। আর এই যে চীনে যাচ্ছে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কি আনবে? চীনে যায় কি আলাপ করবে? চীনে যারা যায় কেন যায়? খালি টাকা ধার আনতে যায়? খালি টাকা নিয়ে আসলেই মানুষ খুশি হবে? খালি ধার করতে যাবেন চীনে? না, এবার চীনে যাওয়াটা কিন্তু অন্য রকম, যার জন্য এত জ্বালা। এবার চীনে যায় ভাই যেটা হচ্ছে, আমাদের বিমান বাহিনীকে ভাই আরো উন্নত করার জন্য একটা চুক্তি হবে তাদের সঙ্গে, আমাদের বিমান বাহিনীকে। সেটা কোথায়? ওই যে নীলফামারীতে। এই নীলফামারীর এয়ারপোর্টটা এই চীনকে দিয়ে দিতে পারে, অথবা দিয়ে দিছে শোনা যাচ্ছে। কত ভালো কাজ এটা! এটা করলেই তো জ্বালাটা বাড়বে। এইখানেই শেষ না, আরো আছে তিস্তা প্রকল্প। এই তিস্তা প্রকল্প নিয়ে অনেক কথা শুনছি। চীন কিন্তু 2 হাত বাড়ায় দিয়ে রাখছে অনেক আগে থেকে। শেখ হাসিনাকেও অফার করছিল, কিন্তু উনি তো এই অফারটা নিতে পারে না, কারণ দাদারা মাইন্ড করবে, দাদারা ঘাড়ের চাইপা ধরবে। এখন দেখেন ওই তিস্তা প্রকল্প নিয়ে আবার কথা হচ্ছে। শুধু কি কথা হইলেই হবে? চীন তো আগেই হাত বাড়ায় রাখছে, এখন শুধু আমরা যা হাতটা ধরবো। ওনাদেরকে এই দায়িত্বটা দিতে হবে। ওনারা এই দায়িত্বটা পালন করতে চায় কেন বুঝেন তো? এই তিস্তা প্রকল্প করার জন্য যখন ওনারা আসবে, এটা কি 1 মাস 2 মাসে হয়ে যাবে? না 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 না, লম্বা টাইম লাগবে। এই লম্বা টাইম পর্যন্ত এই তিস্তা প্রকল্প করার সময় একটা মিনি চায়না শহরও তো ওনারা গইরা নিবে এখানে থাকার জন্য। তার মানে কাদের ঘাড়ের উপরে? একদম দাদাদের ঘাড়ের উপরে। এইটা কি দাদারা মাইনা নিতে পারে? মাইনা নিতে পারে না।
যার জন্য ওই চৈতালিরা রাস্তায় নাইমা পড়ছে। আর শয়তান ঠিক করার ব্যাপারে এই দেশে ভাই এই মুহূর্তে আমি জোর দিয়ে বলতে পারি, এই মুহূর্তে শুধু বিএনপি না, জামাত, এনসিপি, 11 দল এবং বাংলাদেশের সাধারণ জনগণের সাথে সাধারণ কথাটা আছে। আমরা এই সাধারণ মানুষরা আছি। সমস্ত ষড়যন্ত্র ধুলায় মিশায় দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষটাই তো যথেষ্ট। কিচ্ছু না ভাই, এই লালমনিরহাট চায়নার হাতে দিয়ে দেন, লালমনিরহাটের এয়ারপোর্টটা চায়নার হাতে দিয়ে দেন। আর তুরস্ক থেকে অস্ত্রের প্রযুক্তি, হ্যাঁ ভাই, অস্ত্রের প্রযুক্তি, সমস্ত আধুনিক প্রযুক্তি তুরস্ক থেকে নিয়ে আসেন। আর পাকিস্তান থেকে আনতে হবে ওই যে যুদ্ধ বিমানের আধুনিক প্রযুক্তি। পাকিস্তানের কাছে আমরা অনেক টাকা পাই, 71 সালে অনেক কিছু নিয়ে চলে গেছে, অনেক হিসাব নিকাশ বাকি আছে। ওনাদের কাছে যদি বলেন আমাদের আগের হিসাবের টাকাগুলো যে পাই ওইটা দিয়ে আমাদেরকে আধুনিক প্রযুক্তি দেওয়া হোক, যুদ্ধ বিমানের দিয়া দিবে। 2 হাত বাড়ায় রাখছে তো, দিয়া দিবে ভাই। আর কি করতে হবে, এই যে আমাদের স্কুল কলেজের 17-18 বছরের জওয়ানরা আছে, যুবকরা আছে, তাদের সবাইকে আর্মি প্রশিক্ষণ দেওয়া হোক। হ্যাঁ ভাই, শনিবার আর শুক্রবার এই 2 দিন ছুটি থাকে, সপ্তাহে 2 দিন ওনারা আমাদের ছাত্র ভাই বোনেরা আর্মির প্রশিক্ষণ নিবে। আর দরকার লাগলে ভাই আমাদের মতো এই 60 ঊর্ধ্ব যারা আছে তাদেরকেও ডাকেন ভাই, বেশি বেতন লাগবে না, খালি যাওয়া আসার খরচা দিয়েন, তাও দরকার নাই, আমাদেরকেও ট্রেনিং দেন, আমরা প্রশিক্ষণ নিতে চাই। আর্মি প্রশিক্ষণ নিয়ে রাখি না, কাজে লাগবে। এইটুক যদি করতে পারেন দেখবেন একেবারে সোজা হয়ে যাবে। এইটুক করলেই তো এনাফ, কোনো ষড়যন্ত্রেই কাজে লাগবে না। দেশের ব্যাপারে ভাই সবাই এক জায়গায় আছি। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবারও বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।